প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিটিভি আয়োজিত ডিজিটাল কন্টেন্ট ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ রায়হান আলী, সহকারী অধ্যাপক, ক্যামব্রিয়ান কলেজ। আজ আমরা মাধ্যমিক শ্রেণীর বাংলা ব্যাকরণ পড়ব। আশা করি তোমরা প্রত্যেকেই আমার সঙ্গে থাকবে। এই আশা রেখেই আমি শুরু করতে যাচ্ছি এবং সেই সাথে তোমাদেরকে বলে নিচ্ছি, আমি যতক্ষণ থাকি তোমরা আমার সঙ্গে থেকো। যদি চলে যাও তাহলে হয়তোবা কোথাও না কোথাও একটু গ্যাপ থেকে যাবে। আমরা শুরু করার আগে একটা চিত্র দেখে নেব। নিশ্চয়ই তোমরা মনিটরে দেখতে পাচ্ছ এবং দেখে অনুমান করতে পেরেছ এই চিত্রগুলো কিসের। একজন বর এবং একজন কনে, তাদের মাঝখানে হাত দিয়ে মিলন তৈরি করা হয়েছে বা ভালো সম্পর্ক তৈরি করা হয়েছে। এটাকে আমরা এক কথায় বলতে পারি বিবাহ, বা যাকে আমরা শুভ বিবাহ বলি। তাহলে আজ আমরা শুভ বিবাহ পড়তে যাচ্ছি। আমি কি ঠিক বলেছি বন্ধুরা? তোমরা হয়তো অনুমান করতে পারবে যে আমরা বিবাহ সম্পর্কিত কোনো বিষয় পড়তে যাচ্ছি। আসলে তা না। বাংলা ব্যাকরণ বিয়ে নিয়ে কোনো আলোচনা করে না, তবে এই ধরনেরই কোনো একটা বিষয় আজ আমি আলোচনা করব। তোমরা একটু অনুমান করবে। আমরা দেখেছি নামপদ এবং ক্রিয়াপদ। পদকে প্রথমত এই দুই ভাগে ভাগ করা যায়, নামপদ এবং ক্রিয়াপদ। বাক্য গঠন করতে হলে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সুসম্পর্ক থাকতে হয়। তো সেই নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সুসম্পর্ক, তাকে কি বলে? আমরা দেখে আসি, কারক বলে। বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই তোমরা অনুমান করতে পেরেছ আজ আমরা কি পড়ব। তাহলে আজ আমরা পড়ব কারক বিভক্তি। প্রথমে আমরা কারকের সংজ্ঞা জেনে নেব। সংজ্ঞা জেনে নেওয়ার আগে আমরা পূর্বে যেটুকু দেখেছি সেখান থেকে হয়তো অনুমান করতে পারি যে কারক কাকে বলে। তারপরেও আমি আরেকটু তোমাদেরকে সুস্পষ্ট রূপে বলে দিচ্ছি। কারক শব্দকে ভাঙলে পাওয়া যায় ক্রি যোগ নক অথবা ক্রি যোগ অক। এক কথায় যিনি ক্রিয়া বা যিনি কার্য সমাধা করেন তাকে বলা হয় কারক। আজ আমরা কি শিখব সেটা দেখে নেই। আজ আমরা শিখব কারক কি তা, কারক কত প্রকার এবং কি কি, কারক নির্ণয়ের কিছু কৌশল এবং বাক্য থেকে বিভিন্ন কারক নির্ণয় করার উপায়। কারকের সংজ্ঞাটা আমরা একটু জেনে নেই। তার আগে তোমাদেরকে স্মরণ করিয়ে দেই, আমরা একটু আগে কারকের সংজ্ঞা জেনেছিলাম। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। আমরা মনিটরে আরেকটু দেখে নিব। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। একটি বাক্য দিয়ে আমরা সেটা আরও সহজ করে নিতে পারি, তোমাদের জন্য সুবিধা হয়। আরেকটু তোমাদেরকে বলে রাখি, কারক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমত তোমাদেরকে মনে রাখতে হবে যে একটি বাক্যে ক্রিয়াপদ চিহ্নিত করতে পারা। ক্রিয়াপদ চিহ্নিত করতে না পারলে কখনোই কারক নির্ণয় করা সম্ভব হবে না। কারক নির্ণয়ের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ক্রিয়াপদ চিনতে পারা। ক্রিয়াপদ বলতে আমরা ইংরেজিতে মনে রাখব ভার্ব, আর কর্মপদ বলতে আমরা মনে রাখব অবজেক্ট। এই দুটো বিষয় যদি কারো মনে থাকে, আশা করি তার আর ভুল হবে না। নইলে হয়তো বা তুমি কোনো এক সময় তোমার শিক্ষককে প্রশ্নই করে বসবে, স্যার ক্রিয়া আর কর্ম কি এক? আসলে এক না। ক্রিয়া হচ্ছে ভার্ব আর কর্ম হচ্ছে অবজেক্ট। আমরা সামনের দিকে এগোই। যে বাক্যটি তোমরা মনিটরে দেখতে পাচ্ছ সেখানে দেখেছি গরু ঘাস খাচ্ছে। এই বাক্যে আমি চিহ্নিত করে দিয়েছি ক্রিয়াপদ। তোমরাও অনুমান করতে পারো যে খাচ্ছে এই শব্দটি ক্রিয়াপদ। এই বাক্যের আর যেসব পদ আছে সেসব পদের সঙ্গে আমি যদি সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করি তাহলেই পেয়ে যাব। তাহলে আমি প্রশ্ন করি, কে খাচ্ছে? গরু, এটা একটা পদ। কি খাচ্ছে সেটা আরেকটা পদ, এবং কোথায় খাচ্ছে আরেকটি পদ। তাহলে আমি তোমাদেরকে আবার বলছি
যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। দেখে আসি, এখানে নামপদ, 3টি নামপদ পেয়েছি আমরা। প্রথমে বলেছিলাম কে খাচ্ছে গরু, অর্থাৎ উনি কর্তা। কোথায় খাচ্ছে, মাঠে, এটা অধিকরণ, আমরা সংজ্ঞায় পরে যাব। এবং কি খাচ্ছে, এটা হবে কর্ম। একটু আগেই তোমাদেরকে স্মরণ করিয়েছিলাম কর্ম বলতে অবজেক্ট, ঠিক সেই অবজেক্টের কথাটা তোমরা মনে রেখো, নইলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, এই কথাগুলো খুব সূক্ষ্ম মারপ্যাচ, তোমাদেরকে মনে রাখতে হবে। পাশাপাশি তোমরা যেহেতু এসএসসি পরীক্ষা দিবে পরবর্তী সময়ে, সে সময় তোমাদেরকে এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন দেয়া হবে, সেখানে অনেক ছোটোখাটো ত্রুটি দেয়া থাকবে। তোমাকে ওইটা আইডেন্টিফাই করতে হবে, তোমাকে ওইটা ধরতে হবে, বুঝতে হবে। সেই কারণে আমি যেটুকু বলি আশা করি তোমাদের উপকার হবে, তোমরা ধৈর্য ধরে শুনবে শুধু। আরেকটু সামনে এগোতে পারি আমরা। একটা বাক্য দিয়ে আমরা কারক কত প্রকার এবং কিভাবে আমরা চিনব সেটা নির্ণয় করতে শিখে নেই। আমরা একটি বাক্য দেখতে পাই। বাক্য দেখার আগে একটি চিত্র দেখেছিলাম যে কোনো একজন ব্যক্তি দান করছেন। এই যে বাক্য, এই বাক্য বললেই তোমরা হয়তো বুঝতে যে ক্রিয়াপদ কোনটা। আর যদি বাক্য না বলি তবুও তোমরা অনুমান করবে যে এখানে উনি কী করছেন, তাহলে কাজ কি, ওনার ক্রিয়া কি, দান করা। আমি এখানে রেড মার্কিং করে দিয়েছি, লাল চিহ্নিত যে শব্দ সেটি এখানে ক্রিয়াপদ। এখন আমরা যদি প্রশ্ন করি একে একে, তাহলেই পেয়ে যাব কারক কত প্রকার এবং কারক কিভাবে আমি নির্ণয় করব বা কিভাবে চিহ্নিত করব। কে দান করতেন, দেখেছি আমরা রফিক সাহেব। তাহলে রফিক সাহেব দান করতেন, উনি কর্তা অর্থাৎ কর্তৃকারক। কি দান করতেন, কাপড় দান করতেন বা শীতবস্ত্র দান করতেন বা যাই হোক কিছু একটা দান করতেন। আমরা দেখতে পেয়েছি কাপড়, তাহলে কি দান করতেন, কাপড় দান করতেন, এটা হবে কর্ম অর্থাৎ অবজেক্ট। এরপরে কাকে দান করতেন, একজন মানুষকে আমরা এখানে দেখতে পেয়েছি, তাকে দান করতেন, তিনি হবেন সম্প্রদান। কি দিয়ে দান করতেন, উনি স্বহস্তে দান করতেন, নিজ হাতে তিনি গরিব দুঃখী মানুষকে তুলে দিতেন। তাহলে কাদেরকে দান করতেন অথবা কাকে দান করতেন এমন প্রশ্ন হবে। আবার কি দিয়ে দান করতেন সেটাও প্রশ্ন হবে। এরপরে আমরা আসি কোথা থেকে তিনি দান করতেন, ওনার কারখানা থেকে। ওনার কারখানা থেকে কাপড় নিয়ে তিনি দান করতেন। কখন দান করতেন, এটা আমরা অধিকরণ কারকের মধ্যে ফেলব। বন্ধুরা, আমরা এখানে ক্রিয়াপদ চিহ্নিত করার পর 6টি কারক চিনেছি 6টি প্রশ্নের মাধ্যমে। তোমরা এটা লিখে রাখবে। তোমাদের প্রত্যেকের কাগজ এবং কলম আছে আশা করি, তাতে একটু একটু করে তোমরা লিখে রাখো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। বন্ধুরা, আমরা আরেকটু সামনে এগোতে পারি। আমি আগেই নির্ণয় করার কৌশল বলে দিয়েছিলাম, তারপরেও আবারও তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি। সহজ করে তোমরা লিখে নিবে এভাবে যে ক্রিয়াপদকে, যে কথাটি আগেই বলেছিলাম যে বাক্যে ক্রিয়াপদ চিহ্নিত করতে হবে, চিহ্নিত করার পর তাকে প্রশ্ন করতে হবে, তাহলেই তুমি কারক নির্ণয় করতে পারবে। তাহলে ক্রিয়াপদকে কে অথবা কার দ্বারা অথবা কারা এমন প্রশ্ন করে উত্তর পেলে কর্তৃকারক হয়। এই প্রসঙ্গে তোমাদেরকে আরেকটু ক্লু দেই আমি। যখন তোমরা ভয়েস চেঞ্জ করো, ইংরেজি ক্লাসের ক্ষেত্রে ভয়েস যখন চেঞ্জ করো, তখন নিশ্চয়ই অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটো শব্দের সঙ্গে তোমরা পরিচিত। অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ যিনি সক্রিয়ভাবে কোনো কাজ করেন, আর প্যাসিভ যিনি নিষ্ক্রিয়ভাবে কোনো কাজ করেন। আমরা এখানে যদি ঠিক এইভাবেই প্রশ্ন করি যে রহিম গান গায়, এটা অ্যাক্টিভ। প্যাসিভ করলে রহিম কর্তৃক গান গাওয়া হয়, তো কার দ্বারা গাওয়া হয়, রহিম কর্তৃক। এভাবেও যদি আমি এটাকে নির্ণয় করতে চাই তবুও করতে পারি। বন্ধুরা, তো তোমরা দুটো রাস্তায় খোলা রেখো। ইংরেজির সঙ্গে বাংলা ব্যাকরণের অনেকখানি মিল আছে, সেই মিলগুলোও খেয়াল রাখতে হবে। কেজ আমরা ইংরেজিতে পড়ে থাকি, বাংলায় সেটাকেই কারক বলা হয়। শ্রেণী বিভাগের সময় এই কথাটুকু আমি একটু বলে যাব। এরপরে দেখা যাক কি অথবা কাকে প্রশ্ন করে উত্তর পেলে
কর্মকারক হয়। ক্রিয়াপদকে কি অথবা কাকে এমন প্রশ্ন করে উত্তর পেলে কর্মকারক হয়। যেমন আমি যদি বলি সে বই পড়ে, প্রথমত তোমাদের ভুল যেখানে হবে, তোমরা হয়তো ভেবে নিবে সে বই পড়ে, এখানে কোনো কর্ম আমার চোখে পড়ছে না, কিন্তু আছে। ওই যে পড়ে ক্রিয়াপদ, কি পড়ে, তখনই আমি উত্তর পেয়ে যাব সে বই পড়ে, এবং পরে আরও বিস্তারিত আলোচনা আমরা করব। এরপরে কাউকে কোনো কিছু দান করতে হলে অবশ্যই তার সত্ত্ব ত্যাগপূর্বক দান করতে হবে। সত্ত্ব, অধিকার না রেখে যদি এমনভাবে কাউকে কিছু দান করা হয় তাকে বলা হবে সম্প্রদানকারক। এরপরে কিসের দ্বারা আমি দান করব, কিভাবে, কিসের দ্বারা, অর্থাৎ ক্রিয়াপদকে কিসের দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটি করণকারক হবে। ক্রিয়াপদকে কোথায়, কখন, কি বিষয়ে এমন প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেই ক্ষেত্রে হবে অধিকরণকারক। সর্বশেষ কোথা হতে, তোমাদেরকে মনে রাখতে হবে অপাদান কারকের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোথাও হতে এমন কথা থাকবে। কোথাও হতে এমন প্রশ্ন করে উত্তর পেলে সেটা হবে অপাদান কারক। আশা করি তোমরা এই নিয়মগুলো মনে রাখবে এবং এই কৌশলগুলো, ছোটোখাটো যেসব কৌশল আছে সেটা আত্মস্থ করার চেষ্টা করবে। তাহলে আমার মনে হয় তোমরা মাধ্যমিক পর্যায়ে নয়, এর পরবর্তীতেও তুমি তোমার যে কোনো প্রয়োজনে এটাকে কাজে লাগাতে পারবে। আমরা একটু শ্রেণীবিভাগ জেনে আসব। কারককে বিভিন্ন ভাষা বিজ্ঞানী বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছেন। আমরা এখানে 6 প্রকার কারক দেখতে পাই। এই 6 প্রকার কারকই আমরা আজ পড়ব, তবে একটুখানি জেনে নেওয়া দরকার। কোনো ভাষা বিজ্ঞানী বলেছেন সম্প্রদান আসলে কারক নয়। কেন কারক নয় সেটা সম্প্রদান পড়ার সময় আমরা জানতে পারব। সম্প্রদান এবং কর্ম এই দুইটা কারকের চেনার বৈশিষ্ট্য একই রকম, সেই কারণে সম্প্রদানকে কারক বলা হয় না। সম্প্রদান আলোচনায় এটা আসবে। আমরা এখানে 6 প্রকার কারক দেখতে পেয়েছি: কর্তৃ বা কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান এবং অধিকরণ। এই মোট 6 প্রকার কারক আমরা জানি। এখন আমরা দেখব বিভক্তি। বিভক্তি বলতে আমরা বুঝে নিব একটি বাক্যে অবস্থিত একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক তৈরির ক্ষেত্রে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ভূমিকা রাখে তাকে বিভক্তি বলে। বিভক্তি যদি না থাকে তাহলে বাক্যের অর্থ সুস্পষ্ট হবে না, অর্থ বোধগম্য হবে না। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই আমি। যদি এভাবে বলি রহিম স্কুল যায়, তাহলে মনের ভাব পুরোপুরি প্রকাশ করে না, একটু হয়তোবা কানে খটকা লাগবে যে কি বললেন উনি। এইখানে কোথাও না কোথাও একটা বিভক্তির ব্যবহার করা দরকার। তো বিভক্তি একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক বা অন্বয় সাধন করে। কারকের ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন অনেক বেশি। কারকে মোট 7 প্রকার বিভক্তি আছে, সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। প্রথমা বিভক্তিকে শূন্য বিভক্তিও বলা হয়। বিভক্তির রূপগুলো একবচন এবং বহুবচন ভেদে 2 রকম হয়। এক বচনের ক্ষেত্রে একরকম, বহুবচনের ক্ষেত্রে আরেক রকম। আমি এখানে একবচন বহুবচন সব মিলিয়ে একটি বিভক্তি দেওয়ারই চেষ্টা করেছি। আমরা এখন বিভক্তির চিহ্ন বা রূপগুলো জেনে নেব। প্রথমা বিভক্তি সাধারণত এটা শূন্যের পর্যায়ে পড়ে, সেই কারণে একে শূন্য বিভক্তিও বলা হয়। এর তেমন কোনো রূপ নেই, অ অথবা শূন্য। দ্বিতীয়া বিভক্তি কে, রে, এরে। তৃতীয়া বিভক্তি দ্বারা, দিয়া, কর্তৃক। চতুর্থী বিভক্তি কে, রে, এরে। পঞ্চমী বিভক্তি হইতে, থেকে, চে। ষষ্ঠী বিভক্তি র, এর। এবং সপ্তমী বিভক্তি এ অন্তস্থ অ, তে, এতে। এই হচ্ছে বিভক্তির 7টি রূপ। তোমাদেরকে আরেকটু আমি সহজ করে দেই, বা তোমরা একটু কাগজ কলম নিয়ে লিখে নিতে পারো। এই বিভক্তিগুলো ইংরেজিতে যে প্রিপোজিশন আছে তার সঙ্গে মিলিয়েও আমরা মনে রাখতে পারি। যেমন দ্বিতীয়া যে বিভক্তি আছে এই ক্ষেত্রে না, তৃতীয়া থেকে তোমরা শুরু করো। তৃতীয়া বিভক্তিতে আমরা ইংরেজিতে প্রিপোজিশন যদি মনে রাখি বাই, বাই অর্থ দ্বারা, তাহলেই মনে হয় সহজে মনে থাকবে।
আর পঞ্চমীতে মনে রাখতে পারি আমরা ফ্রম, হইতে থেকে। আর চেয়ে এটা সাধারণত তুলনা বোঝাতে ব্যবহার করা হয়, এই ক্ষেত্রে দেন, দেন শব্দটা চেয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর র এর এটা হবে অফ, ও এফ, অফ। এই অফ দিয়ে আমরা র এর মনে রাখব, যেই কারণে আমরা বলি ফাদার্স নেম বা মাদার্স নেম, মানে বাবার নাম মায়ের নাম, র যুক্ত হয় বাংলাতে, ইংরেজিতে হয় অফ বা এস। এরপর সপ্তমী, এটা হবে ইন, অ্যাট, এগুলো। এই ইংরেজি প্রিপোজিশনগুলো যদি তোমরা মনে রাখো তাহলে বিভক্তি হয়তো আরেকটু ভালো করে মনে রাখতে পারো। একে একে আমরা এখন কারকের সংজ্ঞা দেখব। প্রথমে আমরা দেখে নেই কর্তৃকারকের সংজ্ঞা। আমরা দেখেছিলাম ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়াপদকে কে অথবা কারা, অথবা ক্রিয়াপদকে কে অথবা কার দ্বারা এমন প্রশ্ন করে উত্তর পেলে সেটি কর্তৃকারক বা কর্তাকারক হয়। আমরা একটা চিত্র দেখে আসি। এখানে একটি বাচ্চা একাই খায় বা খাচ্ছে, এই কাজে তাকে তেমন কেউ সাহায্য করে না। তার মানে কে কাজটি সম্পন্ন করে অথবা কাজটি কার দ্বারা সম্পন্ন করা হয় এমন প্রশ্ন করে যদি আমি উত্তর পাই, সেই ক্ষেত্রে এটি কর্তৃকারকের পর্যায়ে পড়বে। আমরা দেখে আসি, যিনি সক্রিয়ভাবে কোনো কার্য সম্পন্ন করেন বা সমাধা করেন তাকে কর্তৃকারক বলা হয়। যেমন শিশুটি খাচ্ছে, আরেকটু উদাহরণ আমরা দেখে আসি, ফুল ফোটে। ফুল ফোটে, এইখানে একটা ছোট্ট কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা লিখে রাখবে। ফুল ফোটে, এইখানে ফোটে ক্রিয়াপদ। তুমি স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারো কি ফোটে, তাহলে প্রশ্ন করলে তুমি কি দিয়ে কর্ম হবে? তা হবে না। কেন হবে না সেটা আমি বলি। কর্ম হবে কর্তা যাকে আশ্রয় করে কোনো কার্য সমাধা করে। এইখানে ফুল কাউকে সাহায্য করে না, নিজে নিজেই ফুটতে পারে। প্রকৃতির নিয়মে যেসব কার্য সমাধা হয় সেটা সবসময় কর্তৃকারক হয়। বন্ধুরা মনে রাখো এবং লিখে রাখো, প্রকৃতির নিয়মে যেসব কার্য সমাধা হয় সেটি সবসময় কর্তৃকারক হয়। ফুল ফোটে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একা একাই হয়, কেউ তাকে সাহায্য করে না। সংজ্ঞায় বলেছিলাম আমি যে সক্রিয়ভাবে কোনো কার্য সমাধা করে তাকে বলা হয় কর্তা বা কর্তৃ। এই নিয়মের ফলে এমনটি হয়েছে। কর্তৃকারকের বিভাজনটা জেনে নেই। কর্তৃকারক কত প্রকার? 4 প্রকার। এই 4 প্রকার আবার আমরা আলাদাভাবে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তোমরা দেখতে পেয়েছো নিশ্চয় যে পাখিটি উড়ে যাচ্ছে, এখানে কেউ কিন্তু তাকে সাহায্য করে না, সে নিজেই উঠতে পারে। পাখিটি উঠছে মানে সে নিজেই উঠছে, তাহলে এটি সক্রিয় কর্তা, যাকে বলা হয় মুখ্য কর্তা। মনে রেখো, কর্তৃকারকের যে শ্রেণী বিভাগ সেখানে মুখ্য কর্তা একটি ভাগ। আরেকটি ইমেজ আমরা দেখে আসি। দেখে হয়তো অনুমান করতে পেরেছো যে বাতাস বইছে, খুব জোরে হাওয়া বইছে বা বাতাস বইছে। এই কাজটিও একা একাই হয়, প্রকৃতির নিয়মেই হয়, তাহলে এটিও মুখ্য কর্তার অন্তর্ভুক্ত। তাহলে আমরা একটি ভাগ পেয়েছি মুখ্য কর্তা। আরেকটি ভাগ দেখে আসি, এটাকে বলা হয় প্রযোজক কর্তা। আমরা যে কোনো অনুষ্ঠান দেখার সময় খুব মজার সাথেই দেখি, কিন্তু এই অনুষ্ঠান করার ক্ষেত্রে যাদের অক্লান্ত পরিশ্রম তাদেরকে আমরা চিনি না, ওনারাই হচ্ছেন প্রযোজক। আমরা এই কর্তার ক্ষেত্রেও ঠিক সেইটাই দেখব। এখানে আমরা দেখতে পাই যে একজন মা তার সন্তানকে চাঁদ দেখাচ্ছেন। তাহলে 2 জন কর্তা এখানে উপস্থিত, একজন হচ্ছেন মা আর একজন ওই বাচ্চা। 2 জন আছেন এখানে এবং 2 জনই কার্য সমাধা করছেন। একজন আরেকজনকে অনুপ্রেরণা দিচ্ছেন, কাজের অনুপ্রেরণা। যিনি অনুপ্রেরণা দিচ্ছেন তিনিই প্রডিউসার, তিনিই প্রযোজক। তাহলে এখানে আমি মা এবং শিশু 2টা কর্তাকে 2 রকম রং দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা দেখে নাও, যিনি অনুপ্রেরণা দেন তিনি হচ্ছেন প্রযোজক। তাহলে আমরা এই বাক্যে মা এই শব্দটিকে মনে করব প্রযোজক কর্তা। তাহলে কর্তার দ্বিতীয় ভাগ আমরা পেয়েছি। প্রথম পেয়েছিলাম মুখ্য কর্তা, দ্বিতীয় পেয়েছি আমরা প্রযোজক কর্তা, তৃতীয় আমরা দেখেছি শিশু।
শিশুও কিন্তু কাজ করে, যেহেতু সে দেখে তাহলে সেও কর্তা, কিন্তু তাকে অনুপ্রেরণা দেওয়া হয়েছে। ওই অনুপ্রেরণা পেয়ে যে কাজ করে তিনিই হচ্ছেন প্রযোজ্য। তাহলে শিশু হবে প্রযোজ্য কর্তা। আমরা 3টি শ্রেণী পেয়ে গেলাম। সর্বশেষ এই চিত্র দেখে আমরা অনুমান করতে পারি যে দুজন ব্যক্তি এখানে হয়তো লড়াই করছেন। দুজন ব্যক্তি, আমরা দেখে নেই কি করছেন ওনারা। রাজায় রাজায় যুদ্ধ। তাহলে কাজ তাদের একটা, যুদ্ধ করা। ব্যক্তি কয়জন? 2 জন, একজন রাজা আরেকজন রাজা। মনে রাখো এটাকে বলা হয় ব্যতিহার কর্তা। একই কাজ যখন একাধিক কর্তা সম্পন্ন করে তখন তাকে বলা হয় ব্যতিহার কর্তা। তোমরা মনে রেখো ব্যতিহার শব্দের অর্থ হচ্ছে পরস্পর অথবা পরম্পরা। ইংরেজিতে মনে রাখবে বোথ। একই কাজ যখন 2 জন ব্যক্তি সম্পন্ন করে তখনই সেটা হয় ব্যতিহার কর্তা, বা কাজ হলে সেটা হয় ব্যতিহারী কর্ম। এইখানে আমরা দেখেছি যে একই কাজ 2 জন ব্যক্তি সম্পন্ন করছেন, একজন রাজা আর একজন রাজা, তাদের কাজ কিন্তু যুদ্ধ করা। এ ধরনের আরও অনেক উদাহরণ আমরা জেনে নিতে পারি। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়। কাজ হচ্ছে জল খাওয়া আর কর্তা হচ্ছেন 2 জন, একজন বাঘ আর একজন মহিষ। তাহলে একই কাজ যখন 2 জন ব্যক্তি সম্পন্ন করে তখন তাকে বলা হয় ব্যতিহার কর্তা। বন্ধুরা, আমরা হয়তোবা 4 প্রকারই কর্তাকারক পেয়ে গেছি। আমরা এখন সামনের দিকে এগোবো। এরপরে আমরা জেনে নেই কর্মকারক, যেটা আগেই বলেছিলাম আমি যে তোমরা হয়তোবা কর্ম এবং ক্রিয়ার মধ্যে একটা ঝামেলা করে ফেলতে পারো। এই কারণে ঝামেলা যেন না হয় আমি আরও সহজ করে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। ক্রিয়াপদকে কি অথবা কাকে এমন প্রশ্ন করে উত্তর পেলে সেটি হবে কর্মকারক। আগে বলেছিলাম আমি যে কর্ম বলতে অবজেক্ট, অবজেক্ট এটা মনে রেখো। হি রিডস এ বুক, হি সাবজেক্ট আর বুক হবে অবজেক্ট। ঠিক সেই রকম সে বই পড়ে, সে সাবজেক্ট বা সে কর্তা, আর বই হবে কর্ম। ক্রিয়া হচ্ছে রিড। এখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই, সে খাবার খায়, যাকে বলা হচ্ছে ভাত খায়। তাহলে ছেলেটি কি খায় এমন প্রশ্ন করে আমি উত্তর পেয়েছি ছেলেটি ভাত খায়। কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে বা কার্য সমাধা করে তাকেই বলা হয় কর্মকারক। ছেলেটি ভাত খায়, এখানে ভাত কর্মপদ। কর্মপদের আবার ভাগ আছে বা কর্মকারকের আবার ভাগ আছে, সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। ডাক্তার ডাকো, আরেকটি বাক্য ডাক্তার ডাকো। এইটাকে যদি আমি ক্রিয়াপদ চিহ্নিত করি তাহলে ডাকো এটা ক্রিয়াপদ। কাকে ডাকো? ডাক্তারকে ডাকো। অথবা যদি আমি বলি জিজ্ঞাসিব জনে জনে, এখানে জিজ্ঞাসিব অর্থাৎ জিজ্ঞেস করব, এটা ক্রিয়াপদ। কাকে জিজ্ঞেস করব? প্রত্যেককে, জনে জনে, প্রত্যেককে। এইখানেও আমি কর্মের ব্যবহার পাই। কর্মকারকের শ্রেণীবিভাগ। কর্মকারককে আবার প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। মুখ্য কর্ম বলতে আমরা বুঝে নিব মুখ্য হচ্ছে বস্তুবাচক কর্ম আর গৌণ হচ্ছে ব্যক্তিবাচক কর্ম। কর্ম 2 রকম। আমি যদি বলি বাবা আমাকে একটি শার্ট কিনে দিয়েছেন, এখানে 2 জন বা 2টা কর্মপদ আছে। বাবা হচ্ছেন কর্তা, দিয়েছেন আমাকে, আমি একটা কর্মপদ, মানে কাকে দিয়েছেন। আবার কি দিয়েছেন? শার্ট কিনে দিয়েছেন, এটা আরেকটা কর্মপদ। তাহলে 2টো কর্মপদের মধ্যে একটা হবে ব্যক্তিবাচক আর একটা হবে বস্তুবাচক। আমাকে এইটা হবে ব্যক্তিবাচক আর বস্তু হবে শার্ট। তো এইখানে মুখ্য কর্ম বলতে আমরা বুঝে নিব বস্তুটাকে, আর গৌণ কর্ম বলতে আমরা বুঝে নিব ব্যক্তিকে। উদাহরণ দেখে আসি আমরা। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এখানে আমাকে এটা ব্যক্তিবাচক আর কলম এটি হবে বস্তুবাচক। আরেকটি উদাহরণ এখানে আছে, নাসিমা ফুল তুলছে, কি তুলছে? ফুল, বস্তু। নজরুল পড়লাম, এই নজরুল বলতে নজরুল ইসলামের কোনো বই পড়লাম। কি পড়লাম? নজরুল ইসলামের বই। এমনটি না ভেবে আমরা বলবো কাকে পড়লাম, অর্থাৎ কার লেখা আমি পড়লাম। সেই ধরনের প্রশ্ন করে উত্তর পেতে হবে।
আমরা আরেকটু সামনে এগোতে পারি। করণ কারক। হয়তো তোমাদের মনে আছে এই কারকটাই সবচেয়ে সহজ, আসলেই সহজ। করণ শব্দের আগে যদি একটা উপসর্গ যোগ করি তাহলেই মনে হয় এটা সহজ হয়ে যাবে। করণ শব্দের আগে একটি উপসর্গ উপযোগ করো, তাহলে কি দাঁড়ায়? উপকরণ। উপকরণ বলতে আমরা বুঝি উপাদান। তাহলে উপাদান বা উপকরণ এইটা দিয়েই আমি মনে রাখব। কর্তা যখন কোনো কার্য সমাধা করে বা কার্য সম্পন্ন করে তখন তার একটা উপাদান প্রয়োজন হয় বা উপকরণ প্রয়োজন হয়। তো এই উপকরণটাই হবে করণ কারক। আমরা দেখে আসি কলম। তোমরা অনুমান করতে পারো যে কলম দিয়ে কি করা হয়? লেখা হয়। তাহলে আমি যে লিখব কি দিয়ে? আমার উপকরণ কোথায়? আমার সহায়ক কোথায়? সেই সহায়ক হচ্ছে কলম। ক্রিয়া সম্পাদনের জন্য যন্ত্র, সহায়ক বা উপায়কেই করণ কারক বলা হয়। এ কলমে ভালো লেখা হয়, তাহলে আমার লেখার কাজের জন্য একটা উপায় লাগবে, একটা যন্ত্র লাগবে, একটা সহায়ক লাগবে, সেইটা হচ্ছে কলম। আরেকটি উদাহরণ আমরা দেখে আসি। মেয়েরা ফুটবল খেলছে। এইখানে ক্রিয়াপদ হচ্ছে খেলছে। কারা খেলছে? মেয়েরা, কর্তা। তো কি খেলছে এমনটি না ভেবে আমরা বলবো কি দিয়ে খেলছে। কি খেলছে এমনটি হবে না, তারা কি দিয়ে খেলছে। ফুটবল খেলার একটা উপকরণ। তোমাদেরকে আরেকটু সচেতন করে দেই, ফুটবল, তাস এইগুলো এক একটা উপকরণ। কিন্তু যদি বলা হয় সে ক্রিকেট খেলছে, সেই ক্ষেত্রে আর এটা উপকরণ হবে না, কারণ ক্রিকেট হবে ব্যাট, বল, স্ট্যাম্প সবগুলোর সমন্বিত একটা নাম। সেই ক্ষেত্রে এটাকে করণ বলা যাবে না। আর ফুটবল খেলার একটা উপকরণ, একটা উপাদান, একটা সহায়ক। তাস খেলার একটা উপাদান বা একটা উপকরণ। বন্ধুরা, হয়তো তোমরা আমার কথার সঙ্গে একাত্মতা ঘোষণা করবে। তাহলে আমরা করণ কারক বলতে বুঝে নিব কর্তা যার সাহায্যে বা যে উপাদানের সাহায্যে কর্ম বা কার্য সমাধা করে সেটাই করণ কারক। আমরা আরও কিছু উদাহরণ জেনে নিতে পারি। যেমন যদি বলা হয় লোকটি চোখে দেখে না। দেখে না এটা ক্রিয়াপদ, কিন্তু কাজটা করার জন্য তার সহায়ক বা তার উপায় হচ্ছে চোখ। চোখ দিয়ে দেখে না, এই ক্ষেত্রে চোখ দিয়ে এটা হবে করণ কারক। এরকম আরও অনেক উদাহরণ আমরা জেনে নেব। তোমরা বই দেখবে, গৃহশিক্ষক অথবা স্কুলের শিক্ষকের কাছে জেনে নেবে, এবং প্রতিদিন আমরা যেসব বাক্য ব্যবহার করি সেইখান থেকেও আমরা অনেক এ ধরনের উদাহরণ পেতে পারি। তোমাদেরকে একটু যাচাই করে নেই, তোমরা কে কতখানি মনোযোগী ছিলে। আমি যাচাই করার একটা ছোট্ট কৌশল অবলম্বন করেছি। এই চিত্র দেখে তুমি প্রথমে বলবে যে এটা কোন ধরনের বাক্য হতে পারে, তারপরে ক্রিয়াপদ চিহ্নিত করবে এবং নির্ণয় করবে কোন কারকের মধ্যে পড়বে। এটা দেখে আমরা অনুমান করি যে একটা মেয়ে পড়ছে। তাহলে আমরা ধরে নেই যে কোনো XYZ ABCD ক খ গ ঘ, রিমা বই পড়ে বা রিমা বই পড়ছে। এইখানে যে লাল দাগ দেওয়া এটা একটা হবে, আবার আরেকটা যে সবুজ দাগ দেওয়া এটা আরেকটা পদ হবে। তাহলে যদি বলি রিমা তখন হবে কর্তৃকারক। আবার যদি বলি বই তাহলে হবে কর্মকারক। মনে থাকবে বন্ধুরা। আমরা আরেকটা চিত্র দেখে নেই। এইটা দেখে আমরা অনুমান করতে পারি যে একজন কৃষক কিছু একটা করছেন, কাটছেন, গম, ধান, ভুট্টা, যব ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো উনি গম কাটছেন, কৃষক গম কাটে। ক্রিয়াপদ হচ্ছে কাটে। কে কাটে? কৃষক। কি কাটে? গম। এইখানেও একইভাবে কৃষক হবেন কর্তা আর গম হবে কর্ম। আরেকটি দেখে আসতে পারি আমরা, অনেক টাকা। টাকায় সবই হয়, বাক্য হচ্ছে টাকায় সবই হয়। তাহলে এখানে হয় ক্রিয়াপদ, কিসের দ্বারা হয়? টাকার দ্বারা। এটা হবে করণ কারক। আরও কিছু বাক্য আমরা দেখে নিতে পারি। শিকারী বিড়াল গোঁফে চেনা যায়। চেনা যায় কিসের দ্বারা চিনব আমি? গোঁফ দ্বারা। তাহলে ওই শিকারী বিড়ালটাকে শনাক্ত করার ক্ষেত্রে
আমাকে সাহায্য করবে বা উপকরণ, সেটা হচ্ছে গোঁফ। ঘোড়ায় গাড়ি টানে, এখানে ঘোড়াটাকে লাল চিহ্নিত করা আছে। ঘোড়া সে নিজেই কাজটি সম্পন্ন করে বা সমাধা করে, তাহলে ঘোড়া হবে কর্তৃকারক। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি আলোচনার এক ফাঁকে তোমাদেরকে জানিয়েছিলাম প্রকৃতির নিয়মে কোনো কার্য হলে সেটাকে বলা হয় কর্তৃকারক। তাহলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কর্তৃকারকে শূন্য বিভক্তি। তোমার দেখা পেলাম না, কার দেখা পেলাম না, কর্মকারকে ষষ্ঠী বিভক্তি। বিভক্তির বিষয়টা তোমরা একটু মনে রেখো, এখানে তোমার, কেউ কেউ হয়তো বা ভেবে নিতে পারো এখানে কোনো বিভক্তি নেই, শূন্য, তা না। মূল শব্দ হচ্ছে তোমা, যেই কারণে এই তোমা শব্দের সঙ্গে আমরা কখনো যোগ করি তোমার, র যোগ করি, কখনো বলি তোমাকে, কখনো বলি তোমাদের, তাহলে মূল শব্দ হচ্ছে তোমা। বন্ধুরা, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসেছি। তোমাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, আমি আর বসাতে চাই না, বিদায় নিতে হবে আমাকেও। বিদায় নেওয়ার আগে তোমাদেরকে আমি একটু ব্যস্ত রাখব বাড়ির কাজ দিয়ে। লিখে নাও তোমরা, কারক নির্ণয়ের সহজ উপায়সমূহ লিখবে। লিখে তুমি তোমার স্কুলের শিক্ষককে দেখাবে এবং বিভক্তিসমূহ লিখে চর্চা করবে। কেন করবে সেটা আরেকটু সচেতন হওয়ার জন্য বলে দেই। অনেক সময় তোমরা কারক নির্ণয় করতে পারলেও বিভক্তির জন্য হয়তো একটি নাম্বার থেকে বঞ্চিত হবে। আমি চাই না আমার কোনো ছাত্র, আমার কোনো সন্তান নাম্বার থেকে বঞ্চিত হোক। তুমি বিভক্তিটা ঠিকমতো জেনে রাখো এবং নিয়মিত চর্চা করো, তাহলে আশা করি পরীক্ষায় ভালো করবে। যাওয়ার আগে তোমাদেরকে বলে যাই, তোমাদের সঙ্গে আবার আমার কথা হবে বাংলা বিষয় নিয়ে। সেই পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।